ঢাকার পথে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে প্রধান করে গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তিন বাহিনী প্রধানগণের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। অন্তর্বর্তীকালীন সরকার গঠনে নাগরিক সমাজ ও ছাত্র প্রতিনিধি সহ 10 থেকে 15 জনের একটি তালিকা দেওয়া হয় ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে। বৈঠক শেষে তারা জানান 24 ঘন্টার ভেতর তালিকা চূড়ান্ত করে সরকার গঠন করা হবে। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তিন বাহিনীর প্রধানগণের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 11 জন সমন্বয়ক, লিয়াজো কমিটির 2 সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল ও অধ্যাপক তানজিম উদ্দিন খান উপস্থিত ছিলেন। 6 ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠক শেষে আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য সদস্যদের নামের প্রাথমিক তালিকা দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে সদস্যদের। মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। 10 থেকে 15 জনের একটা প্রাথমিক তালিকা দিয়েছি, সেই তালিকাটি এখন আমরা প্রকাশ করব না। প্রায় 24 ঘন্টার মধ্যেই সেই তালিকা সহ আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণাটি দেশবাসী পেয়ে যাবে। ছাত্র ও নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে প্রস্তাবিত সরকারি চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে জানিয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন, নাশকতা ও পরিকল্পিতভাবে হামলা করে এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। তাই জনগণকে সতর্ক হয়ে জানমালের পাহারা দিতে আহ্বান জানান তিনি। আমরা সকলের প্রতি আহ্বান জানাবো যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের প্রস্তাবিত সরকারি বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে। জনগণ যাতে সেই আস্থাটি রাখে এবং আমাদেরকে অবশ্যই সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে। শিক্ষক প্রতিনিধি ডক্টর আসিফ নজরুল বলেন, ডক্টর ইউনূস দেশে ফিরলে তার সাথে আলোচনা করে ঠিক করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ। সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি, ওইটা আমাদের এই ছাত্র জনতা, আমাদের যারা সমন্বয়করা, ওনাদের প্রস্তাব ক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে আমাদের রাষ্ট্রপতিও সম্মতি জানিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে উনি আসার পর এই ব্যাপারে একটা ঘোষণা আসবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সাথে পুলিশ বাহিনীকে পুনর্গঠন করে পুনরায় দায়িত্বে বহাল করা হবে বলেও জানান ডক্টর আসিফ নজরুল। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হতে যাচ্ছেন, এমনটা বিশ্ব গণমাধ্যমের শীর্ষ খবর পেয়েছে। যুক্তরাষ্ট্র বা পশ্চিমা গণমাধ্যমগুলো যেভাবে ডক্টর ইউনূসকে স্বাগত জানিয়ে খবর প্রকাশ করেছে, তেমনি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো বা ভারত সহ দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়া দেশগুলোতেও ইউনূসের নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে খবর প্রচার করছে। আরও জানাচ্ছেন রানা মঞ্জুর। জানুয়ারিতে দিন ডিসেম্বর বছর শুরু হবে, সেদিন কি নিয়ে আমার কি সত্য দিয়ে বছর শুরু হবে সেটা দেখা যাক। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হচ্ছে। বিশ্বজুড়ে গণমাধ্যমগুলো হেডলাইন্স হয়েছে এই খবর। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস নোবেল লরিয়েট ট্যাপ টু লিড ইন্টারিম গভর্নমেন্ট ইন বাংলাদেশ এবং দ্য নেক্সট লিডার অব বাংলাদেশ শীর্ষক 2টি ভিন্ন প্রতিবেদনে জানায়, তুমুল ছাত্র জনতার বিক্ষোভের মুখে স্বৈরশাসক এবং গণহত্যাকারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে বাংলাদেশের দায়িত্ব তুলে নিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আরেক জনপ্রিয় মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ নোবেল লরিয়েট ইজ চুজেন টু লিড বাংলাদেশ শীর্ষক প্রতিবেদন সহ 3টি রিপোর্টে ডক্টর ইউনূসকে নিয়ে খবর প্রকাশ করেছে। রয়টার্স বলছে, বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা হচ্ছেন শান্তিতে নোবেলজয়ী ইউনূস। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, ইউনূসকে প্রধান করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা তিনি দেশে ফিরতে পারেন আজই। ফরাসি গণমাধ্যম এএফপি এবং ফ্রান্স 24 বলছে, নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন।
কাতারি গণমাধ্যম আল জাজিরা বলছে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সৌদি আরবের আরব নিউজ বলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের গণমাধ্যমেও গুরুত্ব দিয়ে ইউনূসকে বাংলাদেশের নতুন নেতা হিসেবে তুলে ধরা হয়েছে। এনডিটিভি একাধিক রিপোর্ট করেছে ইউনূসকে নিয়ে। একটি রিপোর্টে বলা হয়েছে সেনা সমর্থিত সরকারের নেতৃত্ব দেবেন ইউনূস। অন্য রিপোর্ট বলছে গরিবের ব্যাংকার ইউনূস বাংলাদেশের নতুন নেতা। পাকিস্তানি গণমাধ্যম ডন বলছে হাসিনা দেশ থেকে পালানোর পর বাংলাদেশের কেয়ারটেকার সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া চীনা গণমাধ্যম সিজিটিএনেও ডক্টর ইউনূসকে বাংলাদেশের আগামী দিনের নেতা হিসেবে তুলে ধরা হয়েছে। রানা মঞ্জুর, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। পুলিশের মহাপরিদর্শক আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মোহাম্মদ মঈনুল ইসলাম। অন্যদিকে র্যাবের মহাপরিচালক হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন AKM শহীদুর রহমান। আর ঢাকা মহানগর পুলিশ কমিশনার নিযুক্ত পেয়েছেন মোহাম্মদ মাইনুল হাসান। আর সদ্য বিদায়ী পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপনে র্যাবের নতুন মহাপরিচালক হিসেবে AKM শহীদুর রহমানকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। সদ্য বিদায়ী র্যাব মহাপরিচালক ব্যারিস্টার হারুন আর রশিদকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়। রাজধানী ঢাকা তার পুরনো রূপে ফিরতে শুরু করেছে। অফিসগামী মানুষ বেড়েছে, খুলেছে দোকানপাট ও বিপণী বিতান। বিভিন্ন সড়কে সকাল থেকেই বেড়েছে গাড়ির সংখ্যা। গণপরিবহন বাড়ায় মোড়ে মোড়ে সৃষ্টি হয়েছে যানজট। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে আনসার সদস্যরা মোতায়েন রয়েছে। তাদের সাথে সহযোগিতা করছে শিক্ষার্থীরাও। রাজধানী নীলক্ষেত এলাকায় আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, ঢাকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? লীনা, আজকে ঢাকার যে চিরচেনা রূপ, অনেক দিন পর, দীর্ঘদিন পর সেই চিরচেনা রূপে ঢাকা ফেরত এসেছে। এবং আজকে সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি এবং রাস্তায় যে যানবাহনের উপস্থিতি, গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন এবং মানুষের উপস্থিতি, সবটাই সাধারণ যে স্বাভাবিক ঢাকা, প্রায় তার কাছাকাছি সেই স্বাভাবিক ঢাকায় পরিণত হয়েছে। এবং রাস্তায় কোনো ধরনের ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে না। ট্রাফিক পুলিশের যে দায়িত্বটি এখানে গাড়ির যে নিয়ন্ত্রণ এবং গাড়ির যে ট্রাফিক ব্যবস্থাপনাটি রয়েছে, সেই দায়িত্বে ট্রাফিক পুলিশের কোনো সদস্য কর্মরত নেই। সাধারণ শিক্ষার্থী যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কলেজের, বিভিন্ন স্কুলের যারা শিক্ষার্থী রয়েছেন, তারা নিজেরা স্ব উদ্যোগে ট্রাফিকের যে ব্যবস্থাপনাটি রয়েছে সেটি করছেন এবং তারা গাড়ির যে ডাইভারশনের যে প্রয়োজনীয়তা রয়েছে, নিয়ন্ত্রণের যে প্রয়োজনীয়তা রয়েছে, সেসব পালন করছেন। এছাড়া সাধারণ মানুষ নগরীতে যে চলাচল করতে এতদিন এক ধরনের ভীতির মধ্যে ছিলেন, আতঙ্কের মধ্যে ছিলেন, কখন কোথায় কি ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যে ভয়টি মানুষ পেতেন সেটিও কেটে উঠতে শুরু করেছে এবং রাস্তায় মানুষ চলাচল করতে শুরু করেছে, রাস্তায় মানুষ আসতে শুরু করেছে। এবং ঢাকা শহর আমরা বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, ঢাকা শহরের যে দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলো খুলতে শুরু করেছে এবং অধিকাংশ মার্কেট খুলেছে, এরই মধ্যে দোকানপাট খুলেছে এবং ক্রেতা বিক্রেতাদের যে স্বাভাবিক অবস্থা সেটি আসলে ফিরতে শুরু করেছে। কিছুটা সেই স্বাভাবিকের কাতারে রাজধানী চলে গেছে। দর্শক, আমাদের সহকর্মী নূর হোসেনের কাছ থেকে জানছিলাম আজকের ঢাকার সার্বিক চিত্র। সারা দেশে ট্রাফিক বিভাগের দায়িত্ব পালন শুরু করেছে আনসার সদস্যরা। পাশাপাশি সহযোগিতা করছেন শিক্ষার্থীরা। এতে সড়কের শৃঙ্খলা ফিরে এসেছে। চট্টগ্রামে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। এছাড়া নগরীর 9টি থানার কাজ শুরু করেছে আনসার সদস্যরা। বগুড়ার ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন আনসার সদস্য ও শিক্ষার্থীরা। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা। সকল ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোনার সতর্ক অবস্থানে রয়েছেন যুব দলের নেতাকর্মীরা। নাটোরের ট্রাফিক বিভাগের দায়িত্ব পালন শুরু করেছে আনসার সদস্যরা। এদের পাশাপাশি সহযোগিতা করছেন শিক্ষার্থীরাও। কাজ করছেন ট্রাফিক নিয়ন্ত্রণ ও আবর্জনা পরিষ্কারের। লক্ষ্মীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন শহরের বিভিন্ন স্থানে ময়লা পরিষ্কার করছে। এদিকে শহরের মন্দিরগুলো পরিদর্শন করেছেন সেনা সদস্যরা। এছাড়া ভোলা এবং বরিশালেও ছাত্ররাই শহর মন্দির পাহারায় রয়েছেন। এর পাশাপাশি পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা এবং ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে নেমেছে ছাত্ররা।
অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবরে অব্যাহতিপত্র দিয়েছেন। আজ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে এই অব্যাহতিপত্র দেওয়া হয়। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন জানান, পদত্যাগপত্রটি তাদের হাতে পৌঁছেছে এবং তারা পদত্যাগপত্রটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। বাংলাদেশ ব্যাংকের বিক্ষুব্ধ একদল কর্মকর্তা ও কর্মচারীর দাবির মুখে 4 ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা ইউনিটের প্রধান পদত্যাগ করেছেন। দুপুরে তারা পদত্যাগ করেন। পদত্যাগ করা ডেপুটি গভর্নররা হলেন কাজী সাইদুর রহমান, নুরুন নাহার, মোহাম্মদ খুরশিদ আলম এবং মোহাম্মদ হাবিবুর রহমান। আর পদত্যাগ করা উপদেষ্টা হলেন আবু ফারাহ মোহাম্মদ নাসের এবং আর্থিক গোয়েন্দা ইউনিটের প্রধান মাসুদ বিশ্বাস। বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা নির্বাহী পরিচালক 1 জাকির হোসেন চৌধুরীকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ঘোষণা করেন। তবে এই ঘটনার সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার কার্যালয়ে উপস্থিত ছিলেন না। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনে বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে গাজীপুরে পোশাক কারখানা। সকাল থেকে শ্রমিকদের কারখানায় কাজে যোগ দিতে দেখা গিয়েছে, তবে শ্রমিক উপস্থিতি কিছুটা কম ছিল। অধিকাংশ কারখানায় আজ খুলেছে। শিল্প পুলিশ না থাকায় গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের নিজস্ব তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এছাড়া জেলার পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কক্সবাজার, টেকনাফ এবং শাহপরীর দ্বীপ সাগর মোহনায় টহল জোরদার এবং নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার দুপুরে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গা বোঝা একটি ইঞ্জিন নৌকা ডুবে 31 জন মারা যায়। এর মধ্যে 14 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ পেয়েছে 17 রোহিঙ্গা। কোস্টগার্ড সদর দফতরে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, ঘটনার পর থেকে সাগর পথে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কোস্টগার্ডের তৎপরতা আরও জোরদার করা হয়েছে। ধ্বংস ও প্রতিহিংসা ভুলে জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, শান্তি, প্রগতি আর ধর্ম, বর্ণ নির্বিশেষে আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে হবে। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের বিশাল সমাবেশে হাসপাতাল থেকে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। অন্যদিকে লন্ডন থেকে তারেক রহমান যুক্ত হয়ে দেশবাসীকে আইন নিজের হাতে তুলে না নিয়ে ধৈর্য ধরে সবাইকে সব ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে প্রতিহত করার আহ্বান জানান। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে হবে। হাসান মাহমুদের রিপোর্ট। নয়াপল্টনের চারপাশে মানুষ আর মানুষ, সব পথ যেন মিশে গেছে নয়াপল্টনে নয়া বার্তা অভিমুখে। ঢাকার পথে পথে আসে জনস্রোতের মিছিল। দীর্ঘদিন জুলুম, নির্যাতন আর নিপীড়ন থেকে যেন নতুন এক ঢাকার রাজপথে লাখো মানুষের মিছিল। মিছিলে মিছিলে তখন মুক্তির বার্তা, নতুন বাংলাদেশ গড়ার দীপ্ত প্রত্যয়। সমাবেশে অনলাইন বার্তায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শোনান এক অগ্রগামী বাংলাদেশের শুভ বার্তা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন। সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক
গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। বেগম জিয়া বলেন, প্রতিহিংসা কিংবা ধ্বংস নয়, গড়তে হবে জ্ঞানভিত্তিক সোনার বাংলাদেশ। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ, সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নয়াপল্টনের উত্তাল জনসমুদ্রে লন্ডন থেকে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, কোনো হিংসা নয়, দরকার সবার ঐক্যবদ্ধ প্রয়াস। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন, প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি সহ বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের দলগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। আমি বিশেষ করে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে সারা দেশে বিএনপি সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান রেখে বলতে চাই, আপনারা যিনি যেখানে বসবাস করেন সেখানে আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী, তিনি মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। স্বৈরাচার হাসিনা পতনের রক্ত রঞ্জিত বিপ্লবকে সার্থক এবং সফল করে আসুন নাগরিক হিসাবে আমরা আরো দায়িত্বশীল আচরণ করি। বিভেদ, বিরোধ, হিংসা, প্রতিহিংসা নয়, আসুন সবাই মিলে রাষ্ট্র এবং সমাজে মুক্তি যুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করি। নতুন প্রজন্মের জন্য একটি দুর্নীতি মুক্ত এবং জবাবদিহিমূলক একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করি। বিএনপি মহাসচিব সহ দলের সিনিয়র নেতারাও এ সময় তাদের বক্তব্য তুলে ধরেন। হাজারো মানুষের ভিড়ে পুরো ঢাকা রূপ নেয় এক জনসমুদ্রে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এবছরের এইচএসসি ও সমমান পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 11 আগস্ট থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে এবং পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে। গত 1 আগস্ট আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা শুরুর কথা জানিয়েছিলেন। প্রায় 14.5 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে 30 জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হয়েছিল। তবে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় ওই বিভাগের আওতাধীন পরীক্ষাগুলোর 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছিল এবং পরে সেই পরীক্ষা শুরু হয়। কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার কারণে প্রথম দফার 4 দিন ও পরে আরও 4 দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।
কারো ঘাড়ে দুই মাথা ছিল না, তাই এতদিন সরকারের সব কথা শুনতে হয়েছে ব্যবসায়ীদের। এমন মন্তব্য করে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের সভাপতি মাহবুবুর রহমান দাবি করেন, আওয়ামী লীগ শাসনামলে নানা চাপে ছিলেন তারা। চলমান পরিস্থিতিতে এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা দেশ জুড়ে চলা বিশৃঙ্খলা আর লুটপাটের বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে ব্যবসার পরিবেশ নিশ্চিতের দাবি করেন। হাসানুল শাওনের রিপোর্ট। দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসায়ী নেতাদের নিয়ে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আইসিসির এই সংবাদ সম্মেলন, যাতে ব্যবসায়ী নেতারা চলমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করেন। এ সময় আইসিসি সভাপতি বলেন, বিগত দিনে একটি কঠিন পরিস্থিতিতে সরকারের সাথে তাল মেলাতে বাধ্য করা হয়েছিল ব্যবসায়ীদের। আপনি সরকার প্রধানের সাথে মিটিং করবেন আর আপনি ঘরে বসে থাকবেন, আপনার একখানে যদি দুই মাথা থাকে আপনি পারবেন। তো আমাদের তো দুই মাথা ছিল না। ইনভাইট করা হয়েছে, আই কুড নট রিফিউজ ইট টু গো, আমাকে যেতে হয়েছে। তো সেই কারণেই তো এই আন্দোলন হলো। প্রেশারটা ফিল করেছি না, উই ওয়ার আন্ডার দি প্রেশার। ইউ আর আইদার উইথ মি অর ইউ আর এগেনস্ট মি, ইন বিটুইন কিছু নাই। এটাই ছিল সরকারের ফিলোসফি। ব্যবসায়ীরা জানান, দেশে এখন হিংসা, হানাহানি আর লুটপাট চলছে, যা ব্যবসা বাণিজ্যকে নতুন করে সংকটে ফেলছে। পরিস্থিতি সামাল দেয়া না গেলে রপ্তানি সহ নানা খাত খারাপ পরিণতির দিকে যাবে বলেও আশঙ্কা তাদের। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখন ল অ্যান্ড অর্ডার রেস্টিউর করা, কলকারখানা চালু করা, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, পুলিশ বাহিনীকে অ্যাক্টিভ করা। কারো রাগ থাকলে ফ্যাক্টরিটা ভাঙতে পারে, ওখান থেকে কিছু জিনিস নিয়ে যেতে পারে, এটা আমরা মানলাম। কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ধ্বংস করে দিয়ে এটা লাভটা কার হচ্ছে? সারা দেশের যে অর্জন সেটা কিন্তু আজকে একদম শেষ হয়ে যাচ্ছে। ব্যবসায়ীদের দাবি, দ্রুততার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে ব্যবসার পরিবেশ নিশ্চিত করা জরুরি। এখন যারা ভাঙচুর, অগ্নিসংযোগ করছেন, কিছু সংখ্যক দুষ্কৃতিকারী, কিছু সংখ্যক স্বার্থান্বেষী গোষ্ঠী এই কাজগুলি করছে। আমরা চাই যে ব্যবসা বাণিজ্যের সুন্দর পরিবেশটা গড়ে উঠুক, দেশের অর্থনীতিটা আবার সচল হোক। আগামীতে অন্তর্বর্তীকালীন সরকার যেন অর্থনীতির চাকা সচল রাখার কার্যকর উদ্যোগ নেয়, সে দাবিও জানানো হয় এই সংবাদ সম্মেলন থেকে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। ভিসির অপসারণ ও শহীদ আবু সাইদ হত্যার সাথে জড়িত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিচার সহ ৮ দফা দাবি জানিয়েছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্ররা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে মানববন্ধনে এসব কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক খোকন ইসলাম, সাবিনা আক্তার, শাহরিয়ার সোহাগ। এ সময় তারা বলেন, উপাচার্য দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, তাই প্রকাশ্যে ক্ষমা চেয়ে তাকে পদত্যাগ করতে হবে। আবু সাইদের স্মৃতি রক্ষার্থে স্মৃতিস্তম্ভ, ১ নম্বর গেটের নামকরণ, তোরণ নির্মাণ ও তার পরিবারের একজনকে চাকুরি দিতে হবে। অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের দাবিও জানান সমন্বয়করা। কুষ্টিয়া জেলা কারাগার থেকে অন্তত অর্ধশতাধিক আসামি পালিয়ে গেছেন বলে জানা গেছে। দুপুরে এই ঘটনার পর সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন। তবে জেলা প্রশাসক এহতেশাম রেজা বলছেন, ১২-১৩ জনের মতো আসামি পালিয়েছেন। পলাতকদের তালিকা করার পর বিস্তারিত জানা যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে পীরগঞ্জের জাফরপাড়ার বামনপুরে নিজ বাড়িতে শায়িত আবু সাইদের কবর জিয়ারত করেন তিনি। এ সময় তিনি আবু সাইদের পিতা, মাতা ও স্বজনদের সাথে সাক্ষাৎ করেন এবং সমবেদনা প্রকাশ করেন। এ সময় নিহতের পরিবারকে ১ লাখ টাকা নগদ প্রদান ও তার পরিবারের পাশে থাকার ঘোষণা দেন তিনি। কোটা সংস্কার আন্দোলনে সকল হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবিও জানান জামায়াতে ইসলামীর আমির। Chief of Army Staff General Waqar Zaman is holding a press briefing at the Army headquarters. Let's listen to him. আমার ধারণা আপাতত 15 জন হতে পারে, তারপরেও 2-1 জন আপ এন্ড ডাউন এটা করতে পারে, এটা এরকম একটা সংখ্যক এবং মোটামুটি একটা দাঁড়িয়ে যাচ্ছে। যেহেতু এটা ফর্মালি প্রকাশ করা হয়নি, এটা নিয়ে আমি আর আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি না। জি,
হ্যাঁ হচ্ছে, বাট সংখ্যা অনেক কমে এসেছে। একদিন দুই দিন, প্রথম এক দুই দিনে যেটা হয়েছে সংখ্যা অনেক কমে এসেছে। আমরা আনসার ভিডিপিকেও কাজে লাগিয়েছি এবং আমি তো বললাম যে ছাত্ররাও আমাদের সাহায্য করছে বিভিন্ন গ্রামে গঞ্জে, তারা এই কাজগুলো মাধ্যমে, তাদের উপস্থিতির মাধ্যমে আমাদের সাহায্য করছে এবং বিএনসিসিকেও আমরা এটাতে করতে আমরা হয়তো এমপ্লয় করব এই কাজে। আমি আমার যত ফোর্স আছে মিলিটারি সব অল ডিপ্লয়েড এবং তারা তাদের সাধ্য মতো এই কাজে নিয়োজিত। এখন রাজনীতিবিদরা বললেন যে জেনারেল সাহেব আপনি নিরাপত্তার দায়িত্ব নেন, সামবডি হ্যাজ টু টেক ইট। তো আমি আর তো কেউ নেওয়ার নাই, আমি নিয়েছি এবং যদি কোনো ব্যর্থতা থাকে সে দায়িত্ব আমার। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এবং খুব কম সময়ের মধ্যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত আসছে। বাট আমাদের আরও অনেক কাজ করতে হবে ইনশাল্লাহ। আমাকে একটু সময় দেন, আমরা এই নর্মালসিতে নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। In her first public address since 2018, BNP chairperson Begum Khaleda Zia called for an end to the politics of vengeance. Let's create a Bangladesh of love and peace, the former Prime Minister said while virtually addressing a BNP rally in Noapaulton this afternoon. She also expressed gratitude to all brave children who made it possible for her to speak. She said they have to create a united Bangladesh from the ruins of a dismantled democracy. বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন, সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ। সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি।
আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। BNP acting chairman Tariq Rahman has called on authorities to hold an election and transfer power to the elected government as soon as possible. He made the call while virtually addressing a rally by the BNP at Nowapolton from London today. BNP leaders and activists have flocked the streets surrounding its central office in Nowapolton. Many of the central leaders of the party have reached Nowapolton to join the rally scheduled to start at 2 p.m. Before the address of Begum Khaleda Zia and Tariq Rahman, senior leaders of the party addressed the rally. হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার গৌরবকে কালেমুক্ত করার ষড়যন্ত্র এরই ভিতরে আবার শুরু হয়ে গিয়েছে। দেশকে গণতন্ত্রের উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন, প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি সহ বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের দলগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। 12.5 কোটি ভোটারের অধিকার কেড়ে নিয়েছিল স্বৈরাচার। গত 15-16 বছর ধরে জনগণের উপরে স্বৈরা শাসন চাপিয়ে দিয়েছিল। Nobel laureate Dr. Muhammad Yunus, who is set to lead the interim government of Bangladesh, has called on everyone to refrain from violence. In a statement issued today, he congratulated the brave students who took the lead in making our second Victory Day possible and to the people for giving our total support to them. He also urged all to make the best use of new victory. Nobel laureate fervently appeals to everybody to stay calm and refrain from all kinds of violence. Dr. Yunus is expected to return to Dhaka on Thursday afternoon. The 84-year-old Nobel laureate is set to head an interim government following the resignation of Sheikh Hasina as Prime Minister on Monday in the face of mass uprising of students and people. There has been a noticeable increase in movement among residents in Dhaka, suggesting some normalcy being restored. The number of public and private vehicles on the roads has surged compared to the previous day. Buses are seen picking up passengers even after all seats are occupied. According to those involved in public transportation, the current road traffic resembles that of normal times. Business leaders across Bangladesh have raised concerns about ongoing destructive activities targeting industrial and commercial establishments. They are calling for the Chief of Army Staff General Waqar-e-Zaman to step in and ensure the security of business premises. Today, at a press conference in a city hotel, business leaders voiced their concerns and supported the decision to form an interim government with Nobel laureate Dr. Muhammad Yunus as the chief advisor. ধ্বংস ও প্রতিহিংসা ভুলে জ্ঞানভিত্তিক নতুন বাংলাদেশ করার ডাক দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বলেছেন, দেশ এখন ফ্যাসিবাদ মুক্ত, যার কৃতিত্ব ছাত্র জনতার। বিএনপি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিশাল সমাবেশে হাসপাতাল থেকে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। অন্যদিকে লন্ডন থেকে তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে দেশবাসীকে আইন নিজের হাতে তুলে না নিয়ে ধৈর্য ধরে সবাইকে সব ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে প্রতিহত করার আহ্বান জানান। বলেন, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ইমরুল হাসানের রিপোর্ট। নয়াপল্টনের চারপাশে মানুষ আর মানুষ। জনস্রোত আসে চতুর্পাশ থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সব পথ যেন মিশে গেছে নয়াপল্টনে নয়াবার্তার অভিমুখে। দীর্ঘদিন জুলুম, নির্যাতন আর নিপীড়ন থেকে যেন নতুন এক ঢাকার রাজপথে লাখো মানুষের মিছিল। মিছিলে মিছিলে তখন মুক্তির বার্তা, নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়। আমাদের সমাবেশে উপস্থিত হয়েছেন
সমাবেশের শেষের দিকে দলের প্রধান বেগম খালেদা জিয়া ভিডিও বার্তায় বক্তব্য দিবেন এমন ঘোষণা আসে মঞ্চ থেকে। মুহূর্তে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে গোটা নয়াপল্টন এলাকা মুখরিত হয়ে ওঠে। মুহুর্মুহু করতালির মধ্যে জনস্রোতে সব চোখ তখন বড় পর্দায়। বক্তব্যের শুরুতে দেশবাসীকে ধন্যবাদ জানান সাবেক প্রধানমন্ত্রী। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন, সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বেগম খালেদা জিয়া বলেন, দেশ এখন ফ্যাসিবাদ মুক্ত, যার পুরো কৃতিত্ব তিনি দেন আন্দোলনকারীদের। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। লাখো জনতার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শোনান নতুন অগ্রগামী বাংলাদেশের শুভবার্তা। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ, সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। নয়াপল্টনে উত্তাল জনসমুদ্রে লন্ডন থেকে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরিকল্পিতভাবে পুলিশের মধ্যে নৈরাজ্য তৈরি করার চেষ্টা চলছে। আর নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান নিরাপত্তাহীনতায় ভোগা মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়ানোর। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন, প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি সহ বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের দলগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। আমি বিশেষ করে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে সারা দেশে বিএনপি সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান রেখে বলতে চাই, আপনারা যিনি যেখানে বসবাস করেন সেখানে আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী, তিনি মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন। দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার দাবিও জানান তারেক রহমান। দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
স্বৈরাচার হাসিনা পতনের রক্ত রঞ্জিত বিপ্লবকে সার্থক এবং সফল করে আসুন নাগরিক হিসাবে আমরা আরো দায়িত্বশীল আচরণ করি। বিভেদ, বিরোধ, হিংসা, প্রতিহিংসা নয়। আসুন সবাই মিলে রাষ্ট্র এবং সমাজে মুক্তি যুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করি। নতুন প্রজন্মের জন্য একটি দুর্নীতি মুক্ত এবং জবাবদিহিমূলক একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করি। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব সহ দলের সিনিয়র নেতারাও। ছাত্র জনতাকে অভিবাদন জানানোর পাশাপাশি সামরিক বাহিনীকে ধন্যবাদ জানান তারা। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো, অনতিবিলম্বে কোনো বিলম্ব না করে ইন্টারিম গভর্নমেন্ট, যেটা সবার দাবি অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার গঠন করুন কোনো বিলম্ব না করে। এবং এই সরকার তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন, সেই ব্যবস্থা তারা করবেন। এই ইতিহাস আমাদের বাংলাদেশের স্বাধীনতার পর এই ধরনের আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলন, ছাত্র জনতার এবং বিএনপি অঙ্গ সংগঠন, অন্যান্য নেতৃবৃন্দের, অন্যান্য দলের সমন্বয়ে যে গণ আন্দোলন হয়েছে, এটা নজিরবিহীন। অমুক জায়গায় জায়গা দখল হচ্ছে, অমুক জায়গায় বাড়ি দখল হচ্ছে, আমি এই সমস্ত অনেক কিছু শুনেছি। এগুলো সব প্রতিহত করতে হবে। প্রিয় ভাইরা, এর দায় দায়িত্ব একটি বৃহৎ দল হিসেবে আমরা বলতে চাই যে এইটা আমরা হতে দেব না। আমরা অতন্দ্র সৈনিকের মতো প্রতিটা স্থাপনা পাহারা দেব। পালিয়ে যাওয়া স্বৈরাচার যাতে আর দেশে ফিরতে না পারে সেজন্য ঐক্য করার আহ্বানও জানান বিএনপি নেতারা। বাধাহীন সমাবেশে বাদ ভাঙ্গা উচ্ছ্বাস বিএনপির। এই উচ্ছ্বাস আনন্দ স্বৈরাচার পতনের। 18 বছরে গুম, খুন, গ্রেফতার আর মামলায় নির্যাতনের শিকার নেতাকর্মীদের প্রত্যাশা শীঘ্রই জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। 2018 সালের 4 ফেব্রুয়ারি সবশেষ বক্তব্য দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তারপর থেকে দেশের প্রথম এই নারী প্রধানমন্ত্রীর কণ্ঠ আর শোনেনি বাংলাদেশ। নিঃসঙ্গ দীর্ঘ জেল জীবন, মামলা আর প্রবীণ বয়সে এসে নানা রোগ নিয়ে মৃত্যুর সাথে লড়ে যাওয়া জাতীয়তাবাদী এই নেত্রী আবারও ভালোবাসার বাণী শোনালেন। দীর্ঘ 6 বছরেরও বেশি সময় পর আবারও তার কণ্ঠস্বর ভেসে এলো এই সংকটময় মুহূর্তে। আবারও মানুষের কাছে তিনি হাজির হলেন শান্তি আর মানবতার বার্তা নিয়ে। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। প্রতিনিয়ত জীবনের সাথে মৃত্যুর টানাপোড়েনে থাকা এক দীপ্ত উচ্চকিত কণ্ঠস্বর আবারও আশা জাগানিয়া বাণী নিয়ে ভেসে এলো দীর্ঘদিনের দীর্ঘ বন্ধিত্ব আর নিষ্পেষণের শৃঙ্খল ভেঙে। নয়াপল্টনে নয়া বার্তার দিগন্ত উন্মোচন করে দেশবাসীর কাছে অনাগত দিনের আলোকিত আর সমতা ও সাম্যের বাংলাদেশ গড়ার প্রত্যয়ী সেই কণ্ঠস্বর ভেসে এলো। ধ্বংস ও প্রতিহিংসার বিপরীতে ভালোবাসা ও শান্তির সমাজ বিনির্মাণের আহ্বানে উদ্বেলিত হলো কোটি প্রাণ। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা আপোষহীন তকমা পাওয়া জাতীয়তাবাদের এই নেত্রীর গেল জীবনের মলিন মলাটে বাঁধা গল্পটা ছিল বিষাদ আর একাকিত্বের বিষণ্ণতায় ভরা। মামলার পর মামলা আর আদালতের বারান্দাতেই কেটেছে খালেদা জিয়ার কঠিন সময়গুলো। তবুও ছিলেন প্রতিবাদ মুখর, গণতন্ত্রকামী। 2007 সালের রাজনীতির এক ভিন্ন প্রেক্ষাপটে সংসদ ভবনের অস্থায়ী কারাগারে বন্দি সময় কাটিয়েছেন তিনি। আদরের 2 সন্তান থেকে হয়ে পড়েছিলেন বিচ্ছিন্ন। 2010 সালের শেষের দিকে ছাড়তে হয়েছিল স্বামীর স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের বাড়িও।
2014 সালের নির্বাচন বর্জন করে নিজের গুলশানের বাসভবনে ফিরোজা ও দলীয় কার্যালয়ে অবরুদ্ধ হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। 2015 সালের জানুয়ারিতে মালয়েশিয়া থেকে আসে ছোট সন্তান হারানোর দুঃসংবাদ। 2018 সালের 8ই ফেব্রুয়ারি 5 বছরের সাজায় মুক্ত বাতাস থেকে বিচ্ছিন্ন হয়ে কারাগারের স্যাঁতস্যাঁতে অন্ধকার প্রকোষ্ঠে নিঃসঙ্গ জীবনবন্দী হয়ে পড়েন এক রাজনীতিমুখর নেত্রী। 2018 সালের নির্বাচনেও তিনি ছিলেন কারাগারে রুদ্ধ। দীর্ঘ 2 বছরেরও বেশি সময় জেল জীবন শেষ করে করোনা মহামারীর সময় সরকারের এক নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে বাসভবন ফিরোজায় ফেরেন বিএনপি প্রধান। ছেলে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু আর তারেক রহমানের নির্বাসন পরিবার পরিজনহীন একাকিত্ব এক রাজনীতিমুখর নেত্রীকে করে তোলে একলা জীবনের বাসিন্দা। ধীরে ধীরে বেগম জিয়ার শরীরে বাসা বাঁধতে থাকে একের পর এক জটিল রোগ। আর্থ্রাইটিস, হৃদরোগ, ডায়াবেটিসের সাথে যুক্ত হয় লিভার সিরোসিস। হৃৎপিণ্ডে বসাতে হয় কৃত্রিম হৃদযন্ত্র পেসমেকার। বাসা আর হাসপাতালে হয়ে ওঠে খালেদা জিয়ার গন্তব্য। মৃত্যু আর জীবনের সাথে যুদ্ধ করতে করতে কাটে দীর্ঘ সময়। নিতে পারেননি বিদেশে চিকিৎসাও। শর্ত সাপেক্ষে বৃদ্ধি পায় মুক্তির মেয়াদ। সন্তান নাতি নাতনিহীন নিঃসঙ্গ ফিরোজায় রোগের সাথে যুদ্ধ করতে থাকেন খালেদা জিয়া। চিকিৎসার জন্য শেষ সময়ে বাসা থেকে তাকে অর্ধশতাধিকবার যেতে হয় হাসপাতালে। হাসপাতাল আর বাসা, বাসা আর হাসপাতাল, এই আসা যাওয়া যেন জীবন আর মৃত্যুর সাথে লড়ে যাওয়া এক নেত্রীর নিয়তি হয়ে ওঠে। তারপরের সময়গুলো হাসপাতালের বিছানায় শুধুই জীবন আর মৃত্যুর এক বেদনাবহ টানাপোড়েন। রাজনীতির ময়দানে গণতন্ত্র আর মানবাধিকার আদায়ের পোস্টার নিয়ে প্রতিবাদের কণ্টকাকীর্ণ পথে এক গৃহবধূর সংগ্রামের গল্পটা শুরু হয়েছিল স্বামী জিয়াউর রহমান বীর উত্তমের মৃত্যুর পর 1984 সালে। 90-এর স্বৈরাচার এরশাদ বিরোধী গণ আন্দোলনে সামনের কাতারের থেকে নেতৃত্ব দেয়া গণতন্ত্রকামী খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালের বিছানা থেকে আবারও ফিরলেন প্রিয় দেশবাসীর কাছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আগামীকাল রাত 8টায় বঙ্গভবনে শপথ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সরকারের আকার হবে 15 সদস্যের, তবে 2-1 জন সদস্য যোগ হতে পারে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ঢাকা সেনা সদরে দেশের সার্বিক নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সবাইকে গুজব থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, 3-4 দিনের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে আমার ধারণা যে 3-4 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। আবার সেনাবাহিনী নিয়ে বিভিন্ন সেনানিবাসের মধ্যে বিভিন্ন কিছু হচ্ছে ইত্যাদি সমস্ত গুজব রটনা করা হচ্ছে, এগুলোতে আপনারা কান দিবেন না এবং আপনারা এই ধরনের গুজব ছড়াতেও দয়া করে সাহায্য করবেন না। এক প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকার বলেন, বৃহস্পতিবার দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিদেশ থেকে ঢাকা ফিরবেন, আর রাত 8টায় বঙ্গভবনে শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের সব সদস্য। একটা প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, উনি 2:10-এর দিকে হয়তো এখানে আসবেন, এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত 8টার দিকে করতে পারি, হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। আমার ধারণা আপাতত 15 জন হতে পারে, তারপরেও 2-1 জন আপ অ্যান্ড ডাউন এটা করতে পারে, এরকম একটা সংখ্যক এবং মোটামুটি একটা দাঁড়িয়ে যাচ্ছে। বাহিনীতে পুনর্গঠন শেষ হলে পুলিশ শীঘ্রই কাজে ফিরবে বলে জানান সেনাপ্রধান। দেশজুড়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনারও আশ্বাস দেন তিনি। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, তারপরও কিছু হয়ে গেছে, এটা আমার জাস্ট সিম্পলি আমাদের এনাফ স্ট্রেংথ ছিল না। বাট আমি নিশ্চিত যখন পুলিশ পুনর্গঠন হয়ে যাবে, তারা যখন আবার কাজে নেমে যাবে, তখন এই ভয়েডটা খুব সহজেই আমরা পূরণ করতে পারবো। পুলিশের একটা বিরাট সংখ্যক ফোর্স, পুলিশ ইজ একটা বড় ফোর্স। তো এই ফোর্স যদি নিষ্ক্রিয় হয়ে যায়, সেটার ভয়েড পূরণ করা
সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সবার পক্ষে সম্ভব না। সাম্প্রতিক অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন সেনাপ্রধান। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনের দায়ে 6 মাসের কারাদণ্ডপ্রাপ্ত নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাজা বাতিল হয়েছে। শ্রম আপিল ট্রাইব্যুনাল আপিল মঞ্জুর করে সাজা বাতিলের এই রায় দেন। এদিকে আগামীকাল দেশে ফিরছেন ডক্টর ইউনুস। ছাত্র জনতার বিজয় যাতে হাতছাড়া না হয় সেদিকে লক্ষ্য রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলার আপিল শুনানি হয় কাকরাইলের শ্রম আপিল ট্রাইব্যুনালে। শ্রম আইন লঙ্ঘনের দায়ে 6 মাসের কারাদণ্ডপ্রাপ্ত গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জনের সাজা বাতিল করে রায় দেন বিচারক। সেই সাথে সবাইকে খালাস দেওয়া হয়। আজকে কোর্ট এই সমস্ত জিনিস শুনানি করে বিবেচনা করে আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন এবং চার্জের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন এবং অব্যাহতি দিয়ে আসামি যে 4 জন ডক্টর মোহাম্মদ ইউনুস, তারপরে হচ্ছে আশরাফুল হাসান, নূরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান, তারা হচ্ছে চেয়ারম্যান এবং ডাইরেক্টর গ্রামীণ টেলিকম। অর্থদণ্ড সহ যা আছে এই মামলা সমস্ত জিনিস এই মামলায় বাতিল ঘোষণা করা। এদিকে বৃহস্পতিবার ডক্টর ইউনুস দেশে ফিরছেন বলে জানিয়েছে ইউনুস সেন্টার। বিজ্ঞপ্তিতে জানানো হয় দুবাই থেকে এমিরেটাস ফ্লাইট যোগে বৃহস্পতিবার দুপুরে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ ঢাকায় পৌঁছাবেন। এর আগে ইউনুস সেন্টারের আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে ডক্টর ইউনুস সব ধরনের সহিংসতা ও স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। বলেন, কোনো ভুলের কারণে যাতে ছাত্র জনতার বিজয় হাতছাড়া না হয়। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। চেইন অফ কমান্ড বজায় রেখে পুলিশের প্রতিটি সদস্য যাতে উন্নত মনোবল ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য মহাপুলিশ পরিদর্শককে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নবনিযুক্ত আইজিপি ময়নুল ইসলাম দুপুরে রাষ্ট্রপতির সাথে বঙ্গভবনে দেখা করতে গেলে তিনি এমন নির্দেশ দেন। রাষ্ট্রপতি নতুন আইজিপিকে অভিনন্দন জানিয়ে বিরাজমান পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পুলিশকেই এ কাজটি করতে হবে বলেও উল্লেখ করেন। যে কোনো অরাজক পরিস্থিতি ও লুটতরাজ বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন তিনি। রাষ্ট্রপতি কার্যালয়ে ঊর্ধ্বতন বেসামরিক সামরিক কর্মকর্তারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন। সারা দেশের সব পুলিশ সদস্যদের 8 আগস্ট সন্ধ্যার মধ্যে নিজ নিজ পুলিশ লাইন্স, দপ্তর, পিওএম ও ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম। দুপুরে রাজধানীর গুলিস্তান পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনে আইন লঙ্ঘন করে অতি উৎসাহী পুলিশ কর্মকর্তার নির্দেশে ছাত্র জনতার উপর গুলি চালানো হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তিনি জানান। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করা হবে জানানো হয়। বাহিনীর সংস্কারে কাজ চলছে জানিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে নিয়ে কাজ করার কথা জানান আইজিপি। অলরেডি শুনেছেন, আমরা বলেছি সকল সদস্যকে আগামী 24 ঘন্টার মধ্যে, আগামীকালকের মধ্যে স্ব ইউনিটে রিপোর্ট করতে হবে। ছাত্র, সাধারণ মানুষ, পুলিশ সহ প্রতিটি হত্যাকাণ্ড যেখানে সংঘটিত হয়েছে তার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করতে আমরা আইনিভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ল্যাবসের ক্ষেত্রে একটা যে বিধান আছে আমাদের অ্যাজ পার আওয়ার পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল, আমাদের অন্যান্য যে আইনি কাঠামো আছে, ফৌজদারি কার্যবিধি, সার্ভিস রুলস, সেগুলি আলোকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা এটি চলমান। পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের 4 ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা ইউনিটের প্রধানও পদত্যাগ করেছেন।
শিগগিরই গুরুত্বপূর্ণ পদে আরও কিছু রদবদল হবে বলে জানা গেছে। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নাসিরুদ্দিন জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ দুপুরে রাষ্ট্রপতি বরাবর এই অব্যাহতিপত্র দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। এদিকে বাংলাদেশ ব্যাংকের বিক্ষুব্ধ একদল কর্মকর্তা কর্মচারীর দাবির মুখে 4 ডেপুটি গভর্নররা হলেন কাজী সাইদুর রহমান, নুরুন নাহার, মোহাম্মদ খুরশিদ আলম এবং মোহাম্মদ হাবিবুর রহমান। আর পদত্যাগ করা উপদেষ্টা হলেন মোহাম্মদ ফারা, মোহাম্মদ নাসের এবং আর্থিক গোয়েন্দা ইউনিটের প্রধান মাসুদ বিশ্বাস। বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা নির্বাহী পরিচালক 1 জাকির হোসেন চৌধুরীকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ঘোষণা করেন। তবে এ ঘটনার সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার কার্যালয়ে উপস্থিত ছিলেন না। বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে ভারতীয় হাইকমিশন এবং কনসুলেট থেকে জরুরি নয় এমন অপ্রয়োজনীয় কর্মীদের ফিরিয়ে নিয়েছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আজ এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে অপ্রয়োজনীয় স্টাফ এবং পরিবারের সদস্যদের বাণিজ্যিক ফ্লাইটে স্বেচ্ছায় ফিরিয়ে নেওয়া হয়। অবশ্য সকল কূটনীতিক হাইকমিশনে আছেন। এছাড়া হাইকমিশনে চালু আছে বলেও জানানো হয়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ঢাকায় হাইকমিশনে বর্তমানে প্রায় 20 থেকে 30 জন সিনিয়র স্টাফ রয়েছেন। এছাড়াও চট্টগ্রাম, সিলেট, রাজশাহী এবং খুলনায় ভারতের উপ হাইকমিশন বা কনসুলেট রয়েছে। নেত্রকোনা পৌর শহরের বিভিন্ন মন্দির এবং ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা প্রতিহত এবং সকল ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পাহারা বসিয়েছে যুবদলের নেতাকর্মীরা। জেলা যুবদল সাবেক 1 নম্বর সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে নেত্রকোনা পৌর শহরের বিভিন্ন মন্দির এবং ধর্মীয় প্রতিষ্ঠানে দিনে ও রাতে ঘুরে ঘুরে নিরাপত্তা নিশ্চিত করেন। এ সময় নেতৃবৃন্দ শহরের সাতপাই বড়কালী মন্দির, রামকৃষ্ণ মিশন, পুকুরিয়া মন্দির সহ বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন এবং নেতৃবৃন্দের সাথে কথা বলেন। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ছাত্র জনতা গণ আন্দোলনে শেখ হাসিনার পতনের পর দেশের কোনো কোনো স্থানে বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যাচ্ছে। এসব বিশৃঙ্খলা মোকাবেলায় তারা সবসময় প্রস্তুত রয়েছেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিন খান চঞ্চল, কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মানিক রায় উপস্থিত ছিলেন। 2 বছর আগে ব্যাপক জনবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হওয়া রাজাপাকসে পরিবার ফের শ্রীলঙ্কার রাজনীতিতে ফিরে আসছে। সামনের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বৃহত্তম রাজনৈতিক দল শ্রীলঙ্কা পাদুজনা পেরুমনার প্রার্থী হচ্ছেন নামাল রাজাপাকসে। 38 বছর বয়সী নামাল দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের ছেলে। মাহিন্দা একসময় শ্রীলঙ্কার প্রেসিডেন্টও ছিলেন। দীর্ঘ 1 যুগেরও বেশি সময় শ্রীলঙ্কার রাজনীতিতে আধিপত্য করেছে রাজাপাকসে পরিবার। চলতি শতকের শুরুর দিকে দেশটির তামিল বিদ্রোহীদের দমনে নেতৃত্ব দেওয়ার সুবাদে শ্রীলঙ্কার রাজনীতিতে এই পরিবারের আধিপত্য সৃষ্টি হয়। 2019 সালে নির্বাচনে জয়ের পর দেশটির প্রেসিডেন্ট হন গোতাবায়ে রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী হন তার বড় ভাই মাহিন্দা রাজাপাকসে। তাদের আরও 2 ভাই মন্ত্রিসভায় ছিলেন। পাকিস্তান সফরের আগে সাকিব আল হাসান দেশে ফিরবেন কিনা তা নিশ্চিত করে বলতে পারছে না বিসিবি। মিরপুরে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস। এ সময় তিনি আরও বলেন, পাকিস্তান সফরে বাংলাদেশ এ দলে যাত্রা বিলম্ব হলেও কোনো ম্যাচ পরিত্যক্ত হচ্ছে না। মমিনুর রিপনের রিপোর্ট। অনুশীলনে নামার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জন্য দোয়া ও 1 মিনিট নীরবতা পালন করে বাংলাদেশ এ দল। পাকিস্তান সফরের জন্য গত 6 আগস্ট ঢাকা ছাড়ার কথা ছিল তাদের, তবে পরিস্থিতির কারণে যাত্রা বিলম্ব হয় মুশফিক মমিনুলদের। নতুন সূচি অনুযায়ী 9 আগস্ট ঢাকা ছাড়বেন তারা, তাই 10 আগস্টের পরিবর্তে 4 দিনের ম্যাচটি শুরু হবে 13 তারিখ। শুধু তাই নয়, এ দলের 2টি 4 দিনের ম্যাচ ও 3 ওয়ানডের সূচি 3 দিন করে পেছানো হয়েছে। 13ই আগস্ট থেকে আমরা আমাদের সিরিজটা শুরু করতে পারবো। এন্টায়ার সিরিজটা সেম থাকছে, খালি 3 দিন বডিলি শিফট করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি এবং পাকিস্তান থেকেও এখন পর্যন্ত আমরা পজিটিভ রেসপন্স পেয়েছি। দেশের গত 2-3 দিনের অবস্থার পরিপ্রেক্ষিতে প্র্যাকটিস শুরু করাটা আমাদের জন্য সবার আগে সবচেয়ে বড় কনসার্ন ছিল। আজকে আমরা এই টিমের প্র্যাকটিস শুরু করতে পেরেছি এবং আমরা আশা করি আগামীকালকে হয়তো আমরা ন্যাশনাল টিমের রেগুলার যে প্র্যাকটিসটা সেটা ইনশাআল্লাহ শুরু করতে পারবো। এ দল ছাড়াও পাকিস্তানের বিপক্ষে 2টি টেস্ট খেলতে যাবে বাংলাদেশ জাতীয় দল। 17 আগস্ট ঢাকা ছাড়ার কথা তাদের। তবে কানাডায় টি-20 লিগে খেলা সাকিব আল হাসান দেশে আসবেন নাকি সরাসরি পাকিস্তানে যাবেন তা এখনো নিশ্চিত নয়। রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন আর
সংসদ সদস্য নন, তো উনি একজন ক্রিকেটারই রয়েছেন। 12ই আগস্ট পর্যন্ত যেহেতু এনওসি আছে, ওনার 13ই আগস্ট তার দেশে আসার কথা বা আমাদের কাছে রিপোর্ট করার কথা। দেশের বর্তমান পরিস্থিতিতে ক্রিকেট বোর্ডের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন শাহরিয়ার নাফিস। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।